বছরের প্রথম টিবিএস মার্কেটসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। হ্যাপি নিউ ইয়ার প্রিয় দর্শক। আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ভিআইপিপি অ্যাসেট ম্যানেজমেন্টের এমডি এন্ড সিইও জনাব শহীদুল ইসলাম সিএফএ কে। 2024 সালে যখন পুরো মার্কেট আপনার খুবই খারাপ পারফর্ম করেছে, তার ফান্ড আন্ডার ম্যানেজমেন্ট যেগুলো অত্যন্ত পজিটিভ রিটার্ন ছিল, অ্যান্ড আমরা তার কাছ থেকে শুনবো আসলে এর কারণটা কি বা কেন তিনি হাউ হি ম্যানেজড টু এনশিওর পজিটিভ রিটার্নস। 25 সাল কেমন যাবে, দেশের অর্থনীতি নিয়ে নানা শঙ্কা আছে, এগুলো সম্পর্কে তার মতামত শুনবো। শহীদ ভাই স্বাগতম। থ্যাংক ইউ বাবু। শহীদ ভাই, 5 আগস্ট একটা সিগনিফিক্যান্ট ফ্যাক্টর আই থিঙ্ক যে আপনার ফান্ড আন্ডার ম্যানেজমেন্টের জন্য যে সমস্ত ব্লু চিপ স্টক খুবই বিয়ারিশ ছিল বা স্লাগিশ ছিল, সেগুলোর পারফরমেন্স বছর শেষে দেখা গেল যে অনেকটা ভালো হয়েছে। তো ফান্ড আন্ডার ম্যানেজমেন্ট যেগুলো আছে আপনার কাছে, মিউচুয়াল ফান্ডের অ্যাসেট আছে, তারপরে হচ্ছে অন্যান্য প্রাতিষ্ঠানিক ডিসক্রিশনারি পোর্টফোলিওতে আছে, কেমন রিটার্ন অ্যান্ড কিভাবে আপনি করলেন? আমরা শুনেছি আলফা 20% প্লাস। ওয়েল বাবু, যেটা হচ্ছে আসলে না, আপনার প্রথম যেটা প্রসঙ্গ, না অফকোর্স 5ই আগস্ট এটা তো একটা মানে একটা ফান্ডামেন্টাল একটা চেঞ্জ, দেশের পজিটিভ চেঞ্জ। এখন আমাদের যেটা 2024 গত বছরে যেটা হয়েছে আমরা তো উই স্টার্টেড আওয়ার বিজনেস 12-14 বছর আগে অনলি অ্যাজ এ মিউচুয়াল ফান্ড ম্যানেজার। বাট আমরা এখন ওভার দ্য ইয়ার্স যেটা করেছি, আমরা কিছু ইনস্টিটিউশনাল ফান্ড আমরা ম্যানেজ করি। তো এখন যেটা হয়েছে, আমাদের মিউচুয়াল ফান্ডে হয়তো প্রায় 250 কোটি টাকার মতো, বাট ইনস্টিটিউশনাল ফান্ডটাই বেশি। তো টোটালি মোটামুটি দুটো মিলে আমাদের প্রায় 1200 কোটি টাকা আন্ডার ম্যানেজমেন্ট। তো এখন 2024-এ যেটা ছিল, 24-এ অ্যাজ ইউ নো মার্কেট ওয়াজ ডাউন, মানে প্রায় 16.5% মতো মার্কেট ডাউন ছিল। এটা আবার তো আপনার ম্যানিপুলেটেড ইন্ডেক্স, যে 80টার মতো শেয়ারকে বের করে দিয়ে আদারওয়াইজ আরো 500 এটা আরো হতে পারত। এইটা মানে ইট ডাজন্ট রিফ্লেক্ট যে হাউ ব্যাড দ্য মার্কেট ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি ব্যাড। বাট আপনি যদি ওই 16.5-কে নেগেটিভও ধরেন, আর আমরা উই ডিড মাচ বেটার দেন দ্য মার্কেট। আমাদের ওভারঅল পোর্টফোলিও এই 1200 কোটি টাকা হয়তো ওভারঅল রিটার্ন প্রায় আমার ধারণা 5.5-এর মতো হবে, ডিভিডেন্ড প্লাস এনএভি গ্রোথ মিলে। তো এখন 16.5 নেগেটিভ ভার্সেস 5.5 পজিটিভ, ইয়া আই থিঙ্ক ফ্রম দ্যাট রেসপেক্ট ইউ ক্যান সে যে আই থিঙ্ক উই ডিড রিলেটিভলি উই ডিড ভেরি ওয়েল। ইয়েস। ওকে, মানে এটা এমন একটা বছর যেখানে কিনা যে লস ছাড়া আসলে কিছুই শোনা যাচ্ছিল না বাজারে সেই সময়ে। তো ব্লু চিপ শেয়ার যেগুলো আপনার বিবেচনায় বাই এন্ড হোল্ড এবং যে এগুলো বিক্রির জন্য না, তো এই শেয়ারগুলো খারাপ ভালো সব সময় ধরে রাখা, এগুলো চেনা তো এক জিনিস। না, এটা ডিসিপ্লিন বাবু, ইটস অল অ্যাবাউট ডিসিপ্লিন। দেখেন, এইটা গত বছর যেটা আপনি বললেন এটা এক্সেপশনাল, যে মার্কেট নেগেটিভ 16.5 ভার্সেস আমাদের হয়তো 5-5.5। বাট এটা তো আজকের কথা না। আপনি যে 2011 থেকে আপনি দেখেন, আমরা কিন্তু মার্কেটকে অন অ্যান অ্যাভারেজ আমার ধারণা 11-12% বিট করেছি। উই ডিড বেটার দেন দ্য মার্কেট। ইটস নট দ্যাট যে আমরা উই আর দ্য স্মার্টেস্ট পিপল ইন দ্য কান্ট্রি, নো, বাট উই হ্যাভ দ্য রাইট ডিসিপ্লিন। আমরা সবসময় যে কাজটা করি সেটা হচ্ছে যে উই ইনভেস্ট ইন গুড কোম্পানিজ, যেগুলো কোম্পানি আমরা বিশ্বাস করি যে এগুলো ব্যবসা করবে বাংলাদেশে, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল রেজিম। আপনার গত প্রোগ্রামে কিন্তু আমি এই কথাগুলো বলে গেছিলাম। বাট দেখেন, যেটা আপনি বললেন যে 2024-এ এই রেজিম চেঞ্জের কারণে অফকোর্স উই বেনিফিটেড বিকজ উই ইনভেস্টেড ইন দ্য কোম্পানিজ। আপনারা রাইট কোম্পানিতে ইনভেস্টেড ছিলেন ফর লং, রাইট, কিন্তু এই কোম্পানিগুলো আসলে সাফোকেটেড ছিল ইন দ্য মার্কেট। এক্স্যাক্টলি। তো এবং আমরা বিশ্বাস করি এই কোম্পানিগুলো গোয়িং ফরওয়ার্ড আরও ভালো করবে বাবু। কারণটা হচ্ছে আমাদের দেশে যেটা 5ই আগস্টের পরে যেটা হবে, একটা লেভেল প্লেইং ফিল্ড হবে ব্যবসায়ীদের, একটা ব্যবসা করার। ভালো কোম্পানিগুলো তারা যে একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল, আমার ধারণা সেটা থাকবে না। ইট ইজ গোয়িং টু বি এ ফেয়ার গেম ফর এভরিবডি। এবং সেখানে এই ধরনের কোম্পানিগুলো সেখানে কিন্তু এই ধরনের কোম্পানিগুলো আরও ভালো করবে। তারা যে খারাপ করছে সেটাও না, আমরা যেগুলো ইনভেস্টেড কোম্পানি তারা কিন্তু ইভেন লাইক আন্ডার প্রিভিয়াস রেজিম দে ডিড ওয়েল, বাট দে হ্যাড সার্টেন ডিসঅ্যাডভান্টেজ। এটা কিন্তু এখন এটা কিন্তু থাকবে না। এই কোম্পানিগুলো সম্পর্কে এখনকার অবস্থা সম্পর্কে যদি বলি, আপনাদের পোর্টফোলিও স্টক যেগুলো আর কি, যদি একটু মানে জাস্ট ডিসকাস করেন আর কি।
না এখন দেখেন আমরা আমার পোর্টফোলিও স্টক বাবু হচ্ছে ইজ পাবলিক ইনফরমেশন, আমাদের ওয়েবসাইটে আমাদের কোম্পানিতে আছে। আমরা রাফলি অ্যারাউন্ড 8টা থেকে 9টা কোম্পানিতে ইনভেস্টেড আছি। হ্যাঁ, তো দিস আর দ্য কোম্পানিজ যেগুলো আমি বলেই আপনাকে, আমরা উই আর ইনভেস্টেড ইন ব্র্যাক ব্যাংক, উই আর ইনভেস্টেড ইন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল, গ্রামীণ ফোন, Berger Paints, Marico, and then we have some investments in BAT, and we have some investments in Renata. এই তো মোরাললেস এগুলোতেই আমাদের ইনভেস্টমেন্ট। হ্যাঁ, তো এখন আমাদের 8টা 9টা কোম্পানিতেই আমাদের ইনভেস্টমেন্টস, এবং এগুলোর ব্যাপারে উই আর ভেরি অপটিমিস্টিক, কারণ দিস আর দ্য কোম্পানিজ তাদের রেসপেক্টিভ ফিল্ডে কিন্তু দে আর মার্কেট লিডার্স। হ্যাঁ, এবং আমরা বিশ্বাস করি দিস আর দ্য কোম্পানি ওয়েল গভর্ন কোম্পানি, তারা ট্যাক্স ফাঁকি দেয় না, তারা ভ্যাট ফাঁকি দেয় না, তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ট্রান্সপারেন্ট। তো এই ধরনের কোম্পানি একটা 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 মানে ইন আ গুড বিজনেস এনভায়রনমেন্ট ওয়্যার মানে দেয়ার ইজ এ লেভেল প্লেইং ফিল্ড, এই ধরনের কোম্পানিগুলো আরও ভালো করবে। এটা 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 আমি আশাবাদী, কারণ এই যে অ্যাডভার্স টাইমেই তারা তাদের প্রুভ করেছে। এক্স্যাক্টলি। আর সবচেয়ে বড় কথা বাবু, এগুলো কোম্পানি ওভার প্রাইস না। এগুলো যদি ওভার প্রাইসড হতো, এগুলো যদি 20, 25, 30 পিতে ট্রেড হতো, সেটাও না। দিজ আর গুড কোম্পানিজ, আবার সেগুলো সবচেয়ে কম। তো এগুলো কোম্পানি গোয়িং ফরওয়ার্ড, দিস কোম্পানি উইল ডু ভেরি ওয়েল। হ্যাঁ, আমি এক্সপেক্ট করি আমরা গত 12-14 বছরে আমরা যা করেছি, গোয়িং ফরওয়ার্ড উইল ডু ইভেন বেটার। কারণ এগুলো আমাদের দেশে ইনভেস্টর ওইভাবে নাই। আমাদের দেশের লোকজন সব স্পেকুলেট করে, সব আজে বাজে শেয়ার কিনে। বাই দ্য ওয়ে, আজে বাজে শেয়ার তো ভর্তি আমাদের মার্কেট। আমাদের মার্কেটে যে সমস্ত কোম্পানি লিস্টেড হয়েছে, এগুলো হওয়া উচিত ছিল না, এবং অর্ধেকের বেশি কোম্পানি এগুলো কোনোভাবে লিস্টেড হওয়া উচিত ছিল না। তো লোকজন এগুলো নিয়ে স্পেকুলেট করে, আর এই সমস্ত ভালো ভালো শেয়ার আমরা কেনার সুযোগ পাই কম দামে, আমরা কিনে বসে থাকি। দ্যাটস ইট, ইজ ভেরি সিম্পল গেম। মানে ইনভেস্টিং অ্যাজ এ গেম ইজ ভেরি সিম্পল, বিকজ এই জিনিসটা, এই সিম্পলিসিটিটা মানুষ বুঝে, এটা অনেকেই বুঝে, কিন্তু তারা করার যে ডিসিপ্লিন ওইটা নাই। তারা দে ফিল লাইক যে ট্রেড প্রতিদিন বেচা বিক্রি করবে, একটু বাড়বে না। আমরা কিন্তু ট্রেড করি না। হ্যাঁ, আমরা ভালো কোম্পানি ভালো শেয়ার কিনে, এমনও শেয়ার আমাদের পোর্টফোলিওতে 7, 8, 10, 12 বছর ধরে আছে, অ্যান্ড উই আর পারফেক্টলি হ্যাপি উইথ দিস। কারণ এগুলো ব্যবসা তো তারা ভালো করতেছে, কোম্পানির আর্নিং ইজ গ্রোয়িং, দে আর পেইং ডিভিডেন্ড। বাই দ্য ওয়ে, ইভেন আমাদের পোর্টফোলিও থেকে ডিভিডেন্ডের কথা বললাম, শুধু ডিভিডেন্ড থেকেই উই এক্সপেক্ট যে 7.5-8% রিটার্ন আসবে আমাদের 2025-এ আমরা যে পোর্টফোলিওতে হোল্ড করি। তো এখন দেখেন, যদি আপনি 7-8% ডিভিডেন্ড যদি করে থেকে আসে, আর এই সমস্ত কোম্পানি যে প্রফিট করে পুরোটা তো ডিভিডেন্ড দেয় না, পার্ট অফ দ্য প্রফিট তারা রিইনভেস্ট করে, সেখান থেকে তারা দে জেনারেট গুড রিটার্নস। তার মানে হচ্ছে ভবিষ্যতের ডিভিডেন্ড কিন্তু অনেক বেশি হবে, যেটা হয়তো আমার পোর্টফোলিও থেকে যদি এখন আপনি ধরে নেন, আমার পোর্টফোলিওতে এই 1200 কোটি টাকা ইনভেস্টমেন্ট আপনি ফ্রিজ করে দিলেন, আমি কিনলামও না বেচলামও না, কী হবে? এই বছর যদি আমি এখান থেকে 7 বা 8% ডিভিডেন্ড পাই, নেক্সট ইয়ার আপনি পাবেন হচ্ছে অন দ্যাট বেস আপনি হয়তো 9-10 পাবেন। একটা সময় দেখবেন 15-16-20% ডিভিডেন্ড আসবে। তো ওইটা যখন আসবে, তখন তো এই সমস্ত শেয়ার আন্ডার প্রাইস থাকতে পারে না। এইটাই হয়, এই গত 12-14 বছরে যেটা হয়ে গেছে, এগুলো শেয়ার কি কিন্তু আপনার যেটা হয়েছে সেটা হচ্ছে আর্নিংস। এই যে আপনি বললেন যে এগুলো লোয়ার মাল্টিপ্লার ট্রেড হচ্ছে, কারণটা হচ্ছে এগুলো আর্নিংস অনেক বাড়ছে। ইভেন আমি যেটা বললাম যে একটা রিলেটিভ ডিসঅ্যাডভান্টেজ ছিল আমাদের দেশের, গভর্নেন্সের প্রবলেম ছিল এটা, তখন তাদের রিলেটিভ ডিসঅ্যাডভান্টেজের কারণেও তাদের যে আর্নিং গ্রোথ ছিল, এই আর্নিং গ্রোথের কারণে কিন্তু এখন এই লো মাল্টিপলে আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল, জিপি, ম্যারিকো, দিস দ্য মানে ভেরি গুড কোম্পানিজ। এগুলো এখন যদি আপনি 9, 10, 11, 12 পিতে ট্রেড হয়, এগুলোর যেভাবে তারা প্রফিট করে, যেভাবে আর্নিং গ্রোথ আছে, হিস্টোরিক্যাল আর্নিং গ্রোথ যদি আপনি দেখেন, এটা দে আর এক্সট্রিমলি অ্যাট্রাক্টিভ। বাট মানুষ এটা বুঝে না, মানুষ মনে করে আরে নেক্সট উইকে কি বাড়বে, পরের 15 দিন, নো, দ্যাটস নট দ্য ওয়ে টু ডু ইট। ইনভেস্টিং অনেক দিন ধরে এগুলোর কথা শুনছি, কিন্তু শেয়ারের প্রাইস তো বাড়ছে না। হ্যাঁ, মানুষজন এভাবেই চিন্তা করে। কিন্তু ইউ লুক এট আওয়ার নাম্বারস, বাট যেখানে 16.5% মার্কেট ডাউন, তাহলে আমরা কেমনে আমাদের পোর্টফোলিওতে পজিটিভ? কারণ এগুলো বাড়াটা দৃশ্যমান না,
কারণ এগুলো এভাবে কমে না। আপনি যদি একটা স্পেকুলেটিভ ইনভেস্টমেন্ট করেন, ওগুলো আপনি 30%, আপনি হয়তো একটাতে প্রফিট করবেন আর একটা 30% 40% চলে যাবে, নেট বেসিসে আপনার কিছু থাকে না। বাট এগুলো কিন্তু ওইভাবে কিন্তু আপনার কোনো একটা স্টক থেকে ওইভাবে আপনার ইরোশন হবে না। তো এই ধরনের ভালো যদি আপনি 4-5টা স্টকের একটা পোর্টফোলিও করেন, হ্যাঁ, এইটা দেখবেন হয়তো একটা একটু কমবে আর একটা হচ্ছে অনেক বেশি বাড়বে, ওভারঅল দিন শেষে বছর শেষে আপনি দেখবেন একটা পজিটিভ রিটার্ন থাকবে। কিন্তু এই পেশেন্সটা আপনার থাকতে হবে যে এটা নেক্সট উইকে, এক মাস, নো, না, আমরা কিন্তু এক বছরও চিন্তা করি না বাবু। আপনার আগের প্রোগ্রামে কিন্তু আমি বলে গেছি ভাই যে এই ব্যবসাটাতে আমি আসছি, এটা আমার লাস্ট চাকরি, এটা আমার লাস্ট ব্যবসা, এটা দিয়েই মানে এটাই আমি করতে চাই ফর দ্য রেস্ট অফ মাই লাইফ। হ্যাঁ, তো এই ধরনের অ্যাপ্রোচ যদি আপনার থাকে তাহলেই আপনার এই ধরনের পেশেন্সটারও ব্যাপার আছে যে আপনার অনেক বছর ধরেই আপনার লাইক আমরা যদি বলি 17-18 পর থেকে একটা কি বলে যে স্লাগিশ ট্রেন্ডে ছিল আপনার অল দ্য গুড স্টকস, যে একটা 5 আগস্টের পরে একটা জাস্ট কি বলে যে একটা গ্লিম্পস দেখা গেছিল যে এগুলোর পারফরমেন্স কেমন হতে পারে আর কি, যে গ্রামীণ ফোন এই শেয়ারটার নামই হয়তো ভুলে গেছিল মানুষজন, টানা কয়েকদিন আপনার কোনো বিক্রেতা ছিল না শেয়ারটা। আসলে এই যে ট্রেন্ড রিভার্সাল, যে ভালো স্টকগুলোতে ফান্ড ফ্লো এখন হচ্ছে, আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি যে এগুলো বুলিশ ট্রেন্ডে যাওয়া, হায়ার হাই ক্রিয়েট করা, প্রাইসটা অ্যাপ্রিসিয়েশন হওয়া, কেউ একজন এক পোর্টফোলিওতে 30-40% রিটার্ন বছর শেষে দেখতে পাবে, 50% রিটার্ন দেখতে পাবে, এই সময়গুলো কবে নাগাদ আসতে পারে? নোবডি ক্যান প্রেডিক্ট, বাট একটা মার্কেট যখন আন্ডার প্রাইস থাকে, আমাদের মতো মার্কেট, আমাদের মতো দেশ, আমাদের দেশে যদি এখন নর্মালসিতে যেভাবে যাচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিস, এইটা যখন আমাদের গ্রোথ যখন পিক আপ করবে, আমাদের দেশের মানুষের যে এক ধরনের অ্যাংজাইটি যেটা ছিল, এটা যখন কেটে যাবে, তখন হবে কি দেখবেন যে একটা সময় এগুলো শেয়ার এত আন্ডার প্রাইস থাকবে না। এখন সেটা আপনার নেক্সট 3 মাসে হবে না নেক্সট 2 বছরে হবে, এই প্রেডিকশন কারো নাই। বাট আই ক্যান টেল ইউ, বাংলাদেশের ব্লু চিপ গুড কোম্পানিজ, এগুলো যে ধরনের ভ্যালুয়েশনে, যে ধরনের প্রাইসে ট্রেড হচ্ছে, দে আর এক্সট্রিমলি আন্ডার প্রাইসড বাই এনি স্ট্যান্ডার্ড। আমি গত বছর আপনার প্রোগ্রামে বলে গেছিলাম যে সাম ইন্ডিয়ান স্টক, যেগুলো ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, হ্যাঁ, তো এগুলো তখনকার চেয়ে এখন আরও আন্ডার প্রাইস। তো এই ধরনের আন্ডার প্রাইস স্টক এগুলো চিরদিন থাকবে না। তো কোনো এক বছর আপনার 50% রিটার্ন দিবে, নাকি 2 বছরে আপনার 30% করে দিবে, নাকি নেক্সট 2 বছরে এগুলো কারেন্ট লেভেলে থাকবে, পরে একবার গিয়ে 100% দিবে, এই প্রেডিকশন কেউ জানে না। কিন্তু একটা জিনিস আমি বলতে পারি, ভালো কোম্পানিতে আপনি ইনভেস্টেড থাকলে, যদি আপনি ইফ ইউ হোল্ড ইট ফর লং টার্ম, এই কোম্পানি যদি ব্যবসা ভালো করে, আপনার রিটার্ন আসবেই। এই কারণেই ক্যাপিটাল মার্কেট হচ্ছে আপনার, ইটস নট ফর যে 1 সপ্তাহ 2 সপ্তাহ না, ইটস ফর লং টার্ম, ইটস লিটারালি ফর লং টার্ম। ওই পেশেন্সটা থাকতে হবে, আপনার রাইট কোম্পানি আইডেন্টিফাই করতে হবে, ভালো কোম্পানি, এবং সেগুলো আপনার ভালো প্রাইসে কিনতে হবে। বাট আই ক্যান টেল ইউ, ভালো প্রাইসে আসছে বাংলাদেশে, ভালো কোম্পানিগুলো ভালো প্রাইসে আছে। বাট অ্যাগেন এদেশে অনেক কোম্পানি আছে যেগুলো ওভার প্রাইসড, যেগুলো এখন যে দাম আছে কমলেও এগুলো ওভার প্রাইস, কারণ এগুলো কোম্পানির ফান্ডামেন্টালস নাই। অ্যাজ আই সেড, এগুলো লিস্টেড হওয়াই উচিত ছিল। এভরি ইয়ার তাদের ভ্যালুয়েশন হবে, কারণ এগুলো তো ফেক কোম্পানি ভাই, এগুলো কোনো গভর্নেন্স নাই। অনেক কোম্পানি আছে, এগুলো লিস্টেড হওয়া উচিত ছিল না, এগুলো লিস্টেড হয়েছে, ইনভেস্টররা ক্ষতি হয়েছে। তো এগুলোতে ইনভেস্টর যারা থাকবে তাদের ক্ষতি হবেই। বাট আপনি যদি স্টকে ইনভেস্ট করেন, আপনি যদি স্টকে ইনভেস্ট করা হচ্ছে কোম্পানির মালিক হওয়া, আপনি কোম্পানির মালিক কোনটা, ভালো কোম্পানির মালিক হবেন না ভালো আপনি পচা কোম্পানির মালিক হবেন? যে কোম্পানি ব্যবসা করতে পারবে না, এই কোম্পানির মালিক হয়ে তো আপনার লাভ নেই। সামষ্টিক অর্থনীতি নিয়ে অনেক দুশ্চিন্তা, বিতর্ক হচ্ছে, অপটিমিজমও আছে, বিশেষ করে এক্সপোর্ট অ্যান্ড রেমিটেন্স, এদিকে আবার টাকা একটু কিন্তু ডিভ্যালু হচ্ছে। আবার 25 সালটা আপনি কি দেখছেন? না দেখেন, সামষ্টিক অর্থনীতি যে প্রবলেম যেগুলো দেখতেছি ভাই, এগুলো তো আজকের ক্রিয়েশন না, এগুলো প্রবলেম সারফেসিং, দ্য প্রবলেম দ্যাট এক্সিস্টেড ব্যাংকিং সেক্টরের যে প্রবলেম, সেটা এগুলো ছিল, এগুলো এখন তো আমার বিশ্বাস আমাদের নতুন প্রবলেম আমরা ক্রিয়েট করতেছি না দেশে, যেটা হচ্ছে এখন
এগুলো সারফেস হচ্ছে, বাট এগুলো অ্যাড্রেস করতে হবে। এখন ব্যাংক যেগুলো লুট হয়ে গেছে ভাই, এগুলোর তো এই কস্ট সামবডি হ্যাজ টু বিয়ার, ইদার দ্য স্টেট, দ্য ট্যাক্স পেয়ার্স অর দ্য ডিপোজিটার্স। আমি আসতাম এই প্রশ্নে যে আসলে এই ব্যাংকের এই সংকটটা থেকে কিভাবে মানে মুক্তি? না, এটা মুক্তি যেটা হচ্ছে এখন যেটা অফকোর্স কিছু ব্যাংক আছে যেগুলোর ক্যাপিটালাইজেশন দরকার হবে। এখন সেই ক্যাপিটালাইজেশন কোথা থেকে আসবে, সেটা এখন রাষ্ট্র কতটা নিবে, কতদিন ধরে নিবে, সেগুলো তো দেখার বিষয়। বাট একটা জিনিস আমি বিশ্বাস করি যে ব্যাংকিং সেক্টরে যে ল্যাক অফ গভর্নেন্স ছিল, যে ধরনের লুটপাট ছিল, আই থিঙ্ক সেইটা থেকে তো আপনি যদি হোলটা বন্ধ করতে পারেন, আপনার ব্লাড যদি আপনার ব্লিডিংটা যদি বন্ধ করতে পারেন, দেন হোয়াট এভার ইকোনমি যদি আপনার গ্রো করতে পারে, তাহলে হয়তো এগুলো প্রবলেম আপনার অ্যাড্রেস হবে। এখন সেইটা কোন মেকানিজমে হবে, এখন রাষ্ট্র কতটা দায় নেবে, এখন ডিপোজিটরদের এখানে কতদিন ধরে এই এখন অনেকের যে তাদের মধ্যে যে একটু অ্যাংজাইটি, বা অনেক ব্যাংকের ডিপোজিটর হয়তো তাদের টাকা ঠিকমতো পাচ্ছেও না বা সময় লাগতেছে, সেই প্রবলেমটা কতদিন থাকবে এই প্রেডিকশন আমার নাই। বাট ইফ আই গো ব্যাক টু ইউর ম্যাক্রো কোশ্চেন, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি ডেফিনেটলি এটা আসতেছে। এটা আপনি এক্সচেঞ্জ রেট থেকে আপনি এটা বুঝতে পারবেন। দেখেন, এই 1-1.5 বছর আগে তো ভাই যখন ইনফর্মাল মার্কেটে 125-30 টাকা ডলার যখন গেছিল, মানে এটা হয়তো গত বছরের দিক কোনো এক সময়, তখন তো আমি অনেকের সাথে কথা বলে মানুষের মধ্যে স্পেকুলেশন ছিল ওটা 150 যাবে, 200 যাবে, ওই ধরনের স্পেকুলেশন তো নাই। যেত যেভাবে আপনার টাকা পাচার হচ্ছিল, সবচেয়ে বড় ফান্ডামেন্টাল তো ওইটাই। আপনি যদি টাকা পাচার বন্ধ করতে পারেন, ম্যাক্রো স্টেবিলিটি আসবে। তো সেটা তো আমার দৃষ্টিতে মনে হয় বন্ধ তো হচ্ছে, বা অ্যাট লিস্ট ড্রাস্টিক্যালি কমে গেছে। এটা তো ট্রেড বেসড কিছু যদি হয় আর কি, কিছু যদি হয়, ডেলিভারেট এবং এই যে অল আউট পাচার যেটাকে বলে, রাইট। বাংলাদেশের ম্যাক্রো স্টেবিলিটি ইজ ভেরি সিম্পল ভাই। বাংলাদেশে আপনার বছরে অফিসিয়ালি এখন 29-30 বিলিয়ন ডলার রেমিটেন্স আসে, দ্যাটস আ হেল লট অফ মানি। এই দেশে কারেন্সি নিয়ে প্রবলেম হওয়ার কথা না, যদি আপনি টাকা পাচার বন্ধ করতে পারেন। হ্যাঁ, তো সেইটা যদি বন্ধ করতে পারলে বাকি জিনিসগুলো অটোমেটিক্যালি স্টেবিলিটি আসবে। আমার ধারণা অনেকটাই আসছে। আর এখানে যেটা হয়েছে, একসময় যে আপনার ব্যাকলগ পেমেন্টগুলো ছিল, এগুলো তো কমে আসছে। তো এগুলো যখন কমে আসবে, এখন ডলার এটা আপনি 120 স্টেবিলাইজ হবে না, 25 হবে না, 27 হবে, এটা তো বাংলাদেশের টাকা একটু হলেও তো ডেপ্রিসিয়েট করবে, কারণ আমাদের দেশে ইনফ্লেশন তো হায়ার দেন লাইক দ্যাট ইন দ্য অ্যাডভান্সড কান্ট্রিজ, মানে আমেরিকার তুলনায়। তো এখানে 2% ডেপ্রিসিয়েশন, 1% ডেপ্রিসিয়েশন নিয়ে অরিড হওয়ার কিছু নাই, এটা হওয়ারই তো কথা। আপনি গভর্নেন্স নিয়ে অনেক ভাবেন, স্টাডি করেন, যে অর্থনীতির দায়িত্ব যাদের হাতে, আমরা ফাইন্যান্সিয়াল সিস্টেম বলি বা ফাইন্যান্স মিনিস্ট্রি বলি, এই ধরনের লোকজনের ল্যাক অফ ইন্টিগ্রিটি আমরা যদি বলি, ল্যাক অফ রেসপন্সিবিলিটি, এই ধরনের শাসন ব্যবস্থা বাংলাদেশে ভবিষ্যতে আসার ঝুঁকি কতটা দেখেন, ফিরে আসার? না, ফিরে আসার ঝুঁকিটা আমি কম দেখি। একটা কারণে দেখেন, আমরা এখন যারা ফাইন্যান্সিয়াল সেক্টর রান করতেছে, অফকোর্স দেয়ার পিপল অফ ইন্টিগ্রিটি, অনেস্ট লোকজন। এখন এখান থেকে আমরা কতটা খারাপ হইতে পারবো, সেটাই তো হচ্ছে আপনার কনসার্নটা। এইটা ডিপেন্ড করে যে এদেশের মানুষ কতটা সজাগ। এদেশের মালিক তো হচ্ছে এদেশের জনগণ, যারা আমাদের 5ই আগস্টের বিপ্লবটা করলো, এটা তাদের দেশ তারা মনে করতেছে বলেই তো তারা এই চেঞ্জটা নিয়ে আসলো। তারা যদি সজাগ থাকে, এদেশের মানুষ যদি সজাগ থাকে, আমার ধারণা ওই ধরনের লুটপাট, ওই ধরনের মানে করাপশন, এটা হয়তো সম্ভাবনা কমই তো দেখি আমি। মানে এটা ডিপেন্ড করবে। এখন মানুষ যদি এদেশের, আমাদের ইয়াং জেনারেশন যদি তারা দেশের উপর যদি আশা থাকে, এই দেশটাকে যদি তারা মনে করে যে না এটা আমাদের এটাকে মানে লাইনে রাখতে হবে, তাহলে পরে এগুলো। আর যদি কেউ যদি সবাই যদি আমরা এদেশের মানুষ যদি দেশের আশা ছেড়ে দেয় যে না আমরা সবাই যেখানে পারুক লুটপাট করুক, টাকা পয়সা আমাদের ছেলেমেয়েরা বিদেশে থাকবে, এদেশ আমার না, তাহলে ডিফারেন্ট। আমার মনে হয় সেটা না। সেটা যদি হতো তাহলে এত মানুষ তো এভাবে জীবন দিত না। ক্যাপিটাল মার্কেটে নানান স্ট্রাকচারাল প্রবলেমস আছে, যে একটা রিফর্ম ইনিশিয়েটিভ চলছে, আপনি কতটা অপটিমিস্টিক যে আইপিও বলি, ফান্ড ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি থেকে আমি নিশ্চিত যে আপনি অপিনিয়ন দিয়েছেন? আই এম ভেরি অপটিমিস্টিক। কারণ একটা জিনিস হচ্ছে কি, এখানে যারা লোকজন আসছে, অ্যাগেন আপনি ওভারঅল ইকোনমিক ম্যানেজমেন্টের কথা বলেন, এসসিসি তো দিজার মানে ইন্টারাকশন আমি করে যতদূর বুঝেছি, এনারা আসলে মানে এনাদের ইন্টেনশন ইজ ভেরি পজিটিভ।
মানে তো এটা আমার ধারণা হবে। বাট অ্যাগেন এখানেও অনেক ধরনের অ্যাকুমুলেটেড প্রবলেম, বড় ধরনের প্রবলেম আছে। আপনি তো রিপোর্ট করলেন যে মার্জিন লোনের কী পরিমাণ এখানে নেগেটিভ ইকুইটি আছে। এখানে আমি তো বললাম যে বাংলাদেশে অনেক কোম্পানি লিস্টেড হয়েছে, এগুলো লিস্টেড হওয়া উচিত ছিল না। গভর্নেন্সের সিরিয়াস প্রবলেম আছে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ডিসক্লোজারে বড় ধরনের সমস্যা আছে। এগুলো কি ওনারা একদিনে ঠিক করতে পারবেন না? সময় লাগবে, এইটা সময় লাগবে বাবু, এটা সময় লাগবে। বাট আমি এক্সট্রিমলি অপটিমিস্টিক, কারণ তাদের ইন্টেনশন আমি দেখেছি যে আর দে আন্ডারস্ট্যান্ড থিংস ভেরি কুইকলি। হ্যাঁ, ওনারা যখন আসছিল অনেকে আমাকে বলছে যে এনারা কি ক্যাপিটাল মার্কেট বুঝে, বাট ইসি দে আর স্মার্ট পিপল। তার যদি ইফ ইউ লুক এট দেয়ার মানে তাদের এডুকেশন, তাদের যদি আপনি ক্যারিয়ার দেখেন, বাট এই ধরনের লোকজন যেটা হয় কি দে ক্যান পিক থিংস ভেরি ভেরি কুইকলি। আপনার যদি তাদের ইন্টেনশন যদি থাকে, তা আমার ধারণা তাদের ইন্টেনশন আছে, ইন্টিগ্রিটি আছে, এবং বাকিটা সময় লাগবে, এটা একদিনে হবে না। বাংলাদেশ একটা মিডল ইনকাম ট্র্যাপে পড়ার ঝুঁকি, যে আপনার যে একদিকে যদি আপনার আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যায়, আবার গ্রোথ থাকে কম, আর গ্রোথের কোয়ালিটি নিয়ে তো অবশ্যই প্রশ্ন আছে। এই আশঙ্কাটা আপনি মিডল ইনকাম হওয়ার ঝুঁকি, আমি দ্যাটস নট দ্য ওয়ে আই লুক এট ইট। মিডল ইনকাম ইজ আ বিগ রেঞ্জ। এখন আপনার ইনকাম, আপনার এখন জাস্ট পার ক্যাপিটা ইনকাম আমাদের $2,500-3,000, এটা যদি 5-7 যায় তখনও আমাদের স্টিল উইল বি আ মিডল ইনকাম কান্ট্রি। I don't exactly know the definition কততে গেলে আমরা ডেভেলপড কান্ট্রি হব। ওই লেভেলের প্রেডিকশন বাবু এক্সট্রিমলি ডিফিকাল্ট। এটা যখন আপনার জব ক্রিয়েশন, নিউ ইনভেস্টমেন্ট, এগুলো দেখা যাচ্ছে যে অনেক স্লো হয়ে গেছে। হয়তো এখনকার পরিস্থিতি যে রাজনৈতিক ইনভেস্টরদের কনফিডেন্স লাগে, আর বাংলাদেশে যেটা একটা কমন প্র্যাকটিস আছে যে পলিটিক্যাল কারো ব্লেসিংস নিয়ে টাকাটা ইনভেস্ট করতে চায় সবাই, এগুলো হয়তো কারণ। কিন্তু ইনভেস্টমেন্ট, যে রিয়েল ইনভেস্টমেন্ট ইকোনমিতে, এটার গতিটা না, এটা দেখেন, এটা আসবে, এই গতিটা ডেফিনেটলি আসবে। পলিটিক্যাল ব্লেসিং নিয়ে যদি ইনভেস্ট করতে হয় তাহলে মিডল ইনকাম থেকে গ্রাজুয়েশন দূরের কথা, মিডল ইনকাম লেভেলে আমরা যেতে পারবো না ইন রিয়েল সেন্স। এখানে মানুষ ইনভেস্ট করবে বিকজ এখানে রুল অফ ল থাকতে হবে, এখানে লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। অনলি দেন দ্য কান্ট্রি ক্যান প্রোগ্রেস। কারো ব্লেসিং নিয়ে ব্যবসা করার কিছু নাই। মানুষ তার ব্যবসা করবে, তারা রিস্ক নেবে, তারা পরিশ্রম করবে, তারা এখানে ওয়েলথ জেনারেট করবে, এটা কারো ব্লেসিং লাগা উচিত না। তো সুতরাং আমার ধারণা ওখান থেকে উত্তরণটা আমাদের হবে। আমাদের এই বর্তমান যে ইন্টারিম রেজিম তার আন্ডারেই হবে, বিকজ দ্য রিফর্ম দ্যাট দে আর ডুইং, তাদের প্ল্যানটা তো বেসিক্যালি যাতে আমরা একটা ওই ফিল্ডটা তৈরি করতে পারি, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারি, ফেয়ারনেস, রুল অফ দ্য ল, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, এগুলো নিয়েই তো ওনারা কাজ করতেছেন। এবং এগুলো নিয়ে যদি ওনারা কাজ করেন, তারপরে হবে কি, এখান থেকে যদি আমাদের দেশ যদি একটা ডিসেন্ট ইকোনমিক গ্রোথও থাকে, 5-6-7% গ্রোথ যদি নেক্সট ফিউ ডে, তারপরে হয় কি, দেশ যখন একটা লেভেলের ইকোনমি হয়ে যাবে, সাইজ অফ দ্য ইকোনমি, মানুষের যখন তখন মানুষই এটা প্রোটেক্ট করবে। হ্যাঁ, মানুষ যখন ওয়েল অফ থাকে, মানুষের যখন কিছু হারানোর কিছু থাকে, তখন কিন্তু মানুষ অনেক কনসার্ন হয়, তখন এটা প্রোটেক্ট করার চেষ্টা করে। আমরা যদি অর্থনৈতিকভাবে যদি অত্যন্ত পশ্চাৎপদ থাকতাম, তাহলে পরে কিন্তু ইভেন 5ই আগস্ট যেটা আমাদের উত্তরণটা হলো, এই উত্তরণটা হয়েছে কি, বিকজ আমাদের যদি হারানোর কিছু থাকতো তাহলে কিন্তু আমরা আফ্রিকার মতো সিভিল ওয়ার হয়ে যেত, তাই না জিনিসটা? এখানে কিন্তু আমাদের হারানোর কিছু না থাকতো, আমাদের হারানোর কিছু ছিল বলেই কিন্তু সবাই কিন্তু রেসপন্সিবলি, আপনি বাংলাদেশ আর্মির ভূমিকা বলেন বা বাংলাদেশের যারা সিভিল সোসাইটির ভূমিকা বলেন, তারা ব্যবসায়ীরা এক্স্যাক্টলি প্রফেশনালরা, আপনি যে শাহাবুদ্দিন পার্কে প্রফেশনাল, এটা আমি কভার করেছিলাম, রাইট? এমন আমি ফাইন্যান্সিয়াল প্রফেশনালস দেখেছি, স্টার্টআপ এন্টারপ্রেনারদের দেখেছি। ও ইয়া এক্স্যাক্টলি, আমি দেখছি। তো তারা সবাই কিন্তু একটা দেশের কিন্তু ট্রানজিশনে কিন্তু একটা রোল প্লে করছে। হ্যাঁ, এবং এইটা কেন করছে, কারণ এই দেশটা তো কিছুটা অর্থনীতি তো আমাদের একটা স্ট্যান্ডিংয়ে তো আমরা আসছি। আমাদের দেশটা তো সেই 70 দশকের 80 দশকের অর্থনীতি ইজ নট এনিমোর, রাইট? একটা ডিসেন্ট, এখন আপনি এটা 300 বিলিয়ন বলেন বা 400 বিলিয়ন বলেন, 450 বিলিয়ন জিডিপি বলেন, ইজ সিগনিফিক্যান্ট। হারানোর অনেক কিছু আছে, যখন হারানোর যখন অনেক কিছু থাকে, সেই যে আপনার বুলিশ এন্ড বেয়ারিশ কলস, যেগুলো যে স্টক পার্টিকুলার যদি বলি, যে
24 সালে এক্সিট নিয়েছেন এরকম কোন শেয়ার আছে কিনা? না 24 ওকে বা না ইসি আমরা অ্যাজ আই সেড আমরা উই ডোন্ট ট্রেড দ্যাট অফটেন। 24-এ আমার ধারণা কিছু এক্সপোজার হয়তো আমরা কমিয়েছি, বাট আউটরাইট এক্সিট আমার ঠিক ওইভাবে মনে পড়তেছে না। উই হ্যাভ টেকেন নিউ পজিশনস। 24-এ কিন্তু আমরা ইনভেস্টমেন্ট বাড়িয়েছি। আমাদের মিউচুয়াল ফান্ড ওইভাবে বাড়ে নাই, কারণ মিউচুয়াল ফান্ডে আমাদের যেটা হয়েছে কি সেটা হচ্ছে যে আপনার লং টার্ম বন্ডের ইল্ড ভেরি হাই, আমরা কিছুটা লং টার্ম বন্ডে গেছি। বাট আমি যে সমস্ত ইনস্টিটিউশনাল অ্যাকাউন্ট ম্যানেজ করি, আই ট্রাই টু পারসু দেম, দে আর বেসিক্যালি ব্যাঙ্কস, যে দেখেন যে আপনারা কিছু লং টার্ম পজিশন আপনারা নিতে পারেন, অ্যান্ড দে অ্যাগ্রিড। তো ওভারঅল মানে আমি যে টাকা ম্যানেজ করি সেখান থেকে ইকুইটি এক্সপোজার কমে নাই, বাড়ছে। আর আমি ওইভাবে আউটরাইট এক্সিট আমার ঠিক মনে পড়তেছে না, বাট কিছু এক্সপোজার হয়তো আমরা কমিয়েছি, অনেকগুলো বাড়িয়েছি আমরা। বাড়িয়েছেন কি? আচ্ছা বাই দ্য ওয়ে, বাড়ানোর একটা এক্সপোজার আমি বলি, আপনি গ্রামীণ ফোনের কথা বললেন না, গ্রামীণ ফোন কিন্তু যখন 220-22 রেঞ্জে, এটা কিন্তু রেজিম চেঞ্জের আগে, আমরা কিন্তু ব্যাপক এক্সপোজার বাড়িয়েছি। আচ্ছা সেই এক্সপোজার কেন বাড়ালাম? আপনি তো জানতেন না যে 5 আগস্ট হবে, 5 আগস্ট হবে আমি জানতাম না, বাট একটা জানতাম যে যাই হোক দেশটা তো থাকবে। মানে আর এই দেশে গ্রামীণ ফোনের মতো একটা কোম্পানি ব্যবসা করতে পারবে না, আর সেই দেশ আবার আমরা মানে ইকোনমিক রোড শো থেকে ইনভেস্টমেন্ট আনবো, ইকোনমিক গ্রোথ হবে, রোড শো, এটা হইতে পারে না। হ্যাঁ, আই থট 220-25 টাকা ইজ সো চিপ। আই থট যে এই কোম্পানি ব্যবসা করতে পারবে না এদেশে, আমরা ইকোনমিক গ্রোথ করবো, এটা হবে না, দেশও টিকে থাকবে। অ্যান্ড দেন আই টুক পজিশন। ইসি আপনি ইনভেস্ট করতে গেলে আপনার ফান্ডামেন্টাল কিছু বিলিফ লাগবে। আপনি যদি বাংলাদেশ নিয়ে বিশ্বাস না করেন, ইনভেস্ট করার দরকার নেই। আপনাকে বিশ্বাস করতে হবে যে হোয়াট এভার দ্য রেজিম, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, হুএভার রান দ্য কান্ট্রি, এই দেশটা আপনার দেশটা থাকবে, দেশটা অর্থনৈতিকভাবে গ্রো করবে, কোম্পানিগুলো ব্যবসা করতে পারে। এইটা হচ্ছে আপনার ফান্ডামেন্টাল বিশ্বাস। ওই বিশ্বাসটা আমার ছিল, এটা 5ই আগস্টের আগেও ছিল। আর নোবডি স দ্যাট কামিং, যে এই ট্রানজিশনটা, বাট আমি জানতাম হুএভার রান দ্য কান্ট্রি। তো সুতরাং 5ই আগস্টের আগেও গ্রামীণ ফোনের আমরা এক্সপোজার অনেক বাড়িয়েছি। অ্যান্ড অফকোর্স ওভার দ্য ইয়ার্স আমি স্কোয়ার, ম্যারিকো, বার্জার, এগুলো সবগুলো এক্সপোজার, ব্র্যাক ব্যাংকের এক্সপোজার আমরা বাড়িয়েছি। কমিয়েছেন যেগুলো, তার নাম? আচ্ছা কমিয়েছিলাম, একটা এক্সপোজার আমার মিউচুয়াল ফান্ড থেকে আমি কমিয়েছি, সেটা আমার মনে পড়তেছে সিঙ্গার। ইটস আ কোম্পানি, আই লাইক ইট, ইটস আ গুড কোম্পানি। I'm still long term very positive about the company, but again আমরা যখন ইনভেস্ট করি উই লুক এট দ্য অপরচুনিটি কস্ট অফ আওয়ার মানি। হ্যাঁ, আমি যখন 10-15-20 বছর গভর্নমেন্ট বন্ডের ইল্ড 12.6 12.7 পাচ্ছি, তখন আমরা চিন্তা করি যে ওইটার সাথে চিন্তা করি যে ওই রিটার্নের চেয়ে কি, তখন আমরা একটু ডাউট। আর ওইটা তো ফিক্স সেফ, গভর্নমেন্ট বন্ডের ইল্ড তো গভর্নমেন্ট উইল নট ডিফল্ট, লোকাল কারেন্সি ডিফল্ট তো করবে না, ওই টাকাটা তো আপনি পাবেন। এখন ওইটা যদি আপনার অপরচুনিটি কস্ট হয়, তখন হয়তো এগুলো যে কোম্পানিটা আমার 1 নম্বর, 2 নম্বর, 3, 7, 8 নম্বর পর্যন্ত যেটা আমার মনে করি যে সেগুলো, তারপর 9 নম্বর থেকে আমরা ওটা এক্সপোজার কমিয়ে গভর্নমেন্ট বন্ডে কিছু আমরা অ্যালোকেশন বাড়িয়েছি। দ্যাটস ইট। এখন 100 কোটি টাকা একটা ফ্রেশ ফান্ড, যে আপনি ইকুইটি অ্যান্ড বন্ড কিভাবে অ্যালোকেট করবেন? ইসি বাবু, এইটা 100 না, আপনার 1000 দেওয়া উচিত, কারণ 100 আপনার জন্য খুবই পিনাট হয়ে যাবে। না, এখন অ্যালোকেশনটা কি হওয়া উচিত? স্টিল আই থিঙ্ক এই যেগুলো কোম্পানি আমি যদি মনে করেন 10টা কোম্পানিতে ইনভেস্ট করি, সেই 6, 7, 8 নম্বরে আমি এখন করব না। আমি হয়তো 1 থেকে 5-এ করব, বাকি টাকা আমি লং টার্ম গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করবো। আপনি যদি আমাকে 1000 কোটি টাকা, আমার নেটওয়ার্থ তো যদি আমার 1000 কোটি টাকা হতো, স্টিল আমি স্টকে থাকতাম, এই টপ 5 স্টকে আমি থাকতাম, মেবি 50% থাকতাম এই 5টা স্টকে আমার নিজের টাকা হলে, আর বাকি 50% আমি অত্যন্ত লং টার্ম বন্ডে থাকতাম। কারণ 10, 15, 20 বছর যে বন্ডের যে ইল্ড, এইটা আমার ধারণা ইটস হাই। যে কথাটা বললাম, ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি আমি বিশ্বাস করি আসবে। আমার ধারণা এই লেভেলের হাই ইল্ড থাকবে না, সেখান থেকে আই এক্সপেক্ট গুড গেইনস ফ্রম। আর ইনফ্লেশন, ইসি আপনি লং টার্ম বন্ডে ইনভেস্ট না করার একটা সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে ইনফ্লেশন। বাংলাদেশের যে পলিটিক্যাল রিয়েলিটি, বাংলাদেশের মানুষ যেভাবে দে হেট ইনফ্লেশন, এখানে যে কোনো পলিটিক্যাল রেজিম উইল মেক শিওর যেখানে ইনফ্লেশন ইজ লো। যেমন 1 নম্বর কাজ, এটা 1 নম্বর কাজ। তো এই ইনফ্লেশন থাকবে না। এই ইনফ্লেশন না থাকলে এই গভর্নমেন্ট বন্ডের ইল্ড আপনার 12.7, 8 এগুলো থাকবে না।
তো সুতরাং আজকে যদি আমার কাছে ফ্রেশ 1,000 কোটি টাকা থাকতো এবং এই টাকার যদি কোনো থাকতো না, যেটা 3 মাস 6 মাস এরকম টাইম ফ্রেম যদি না থাকতো, আই উড সে আমি হয়তো এই 5টা 7টা স্টক ইনভেস্ট করতাম। বা বাই দ্য ওয়ে, এগুলো স্টকে কিন্তু ইনভেস্ট করা ইজ নট ইজি। এগুলো লিকুইডিটি কিন্তু নাই। আপনি হয়তো কিছু লিকুইডিটি গ্রামীণ ফোন আপনি হয়তো পাবেন, কিছু হয়তো ব্র্যাক ব্যাংক বা কিছু স্কোয়ার ফার্মা পাবেন। এগুলোর বাইরে যে আমরা যেগুলো আস্তে আস্তে এগুলো এক্স্যাক্টলি, তো সুতরাং 1,000 কোটি টাকা আপনি এগুলোতে 50 কোটি টাকা এই তিনটের বাইরে ইনভেস্ট করেন, এটা আপনি 6 মাসও পারবেন না। আমরা প্রোগ্রামের প্রায় শেষ দিকে চলে এসেছি। শহীদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা কিছুদিন পরে আপনাকে আরেকবার আমাদের স্টুডিওতে চাইবো। মাই প্লেজার, থ্যাংক ইউ। দর্শক, শহীদ ভাই আজকে 25 সালের প্রথম পর্বে দেশের সামষ্টিক অর্থনীতি, দেশের রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা, তার বিশ্বাস শেয়ার করলেন। এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে ওয়ারেন বাফেট বলেছিলেন যে বাংলাদেশের মতো দেশে জন্মালে হয়তো তিনি বাফেট হয়ে উঠতে পারতেন না। ভিডিওটি আমি নিজে দেখেছি। তো আসলে একটা পলিটিক্যাল সিস্টেম, বাফেট আমেরিকায় বিশ্বাস করেন, আমেরিকান সিস্টেমে বিশ্বাস করেন, তাই তিনি আসলে দশকের পর দশক একটা কোম্পানির শেয়ার নিয়ে বসে থাকতে পারেন। তো আমাদের বিনিয়োগকারীদের জন্য আসলে এরকম একটা রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা থাকা উচিত যেটি আসলে স্থিতিশীল, সরকারে যেই থাকুক আসুক যাক। শহীদ ভাই বলছিলেন যে ব্লু চিপ শেয়ারগুলো তিনি আসলে এগুলোর যে ভ্যালুয়েশন, শেয়ারগুলোর যে অর্থনৈতিক মূল্য, তার বিশ্লেষণ, সেটি আসলে 1 বছর 2 বছর 3 বছরে কি করে সেটি নিয়ে তিনি ভাবেন না। এবং দেখুন যে জুন জুলাইয়ের দিকে তিনি গ্রামীণ ফোনের শেয়ার কিনছিলেন, যখন কিনা মোটামুটি একটা রাজনৈতিক বৈরিতা বলে বিনিয়োগকারীরা এটি এড়িয়ে চলছিলেন। তিনি জানতেন না 5 আগস্ট কি হবে, কিন্তু তিনি যে লভ্যাংশ এবং তার যে ইকোনমিক অ্যানালাইসিস সেটিতে তিনি স্টিক ছিলেন। বছর শেষে যখন ইন্ডেক্স খুবই যে একটা আমরা বলি যে ম্যানিপুলেটেড অবস্থা 16% নেগেটিভ ছিল, যেটি হয়তো আরও হতে পারতো নেগেটিভ, সেখানে 5 থেকে 6% পর্যন্ত পজিটিভ রিটার্ন ছিল তার ফান্ডগুলোতে। সব মিলিয়ে যেটিকে আমরা আলফা বলি, বাজার থেকে একটা পোর্টফোলিও আসলে কত বেশি রিটার্ন দিয়েছে, বাজারকে কত পার্সেন্টে বিট করেছে, সেটি 22% বিট। বছরের প্রথম পর্বটা শহীদ ভাই আমাদেরকে যেটি বললেন যে আমাদের আসলে স্থিতিশীল লং টার্ম ইনভেস্টমেন্টে যেতে হবে, স্পেকুলেশন আসলে নট আওয়ার কাপ অফ টি। আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।